যেহেতু ইংলিশ পড়াচ্ছি, আহ, অনেক শিক্ষার্থী আহ, আমাকে হয়তোবা দেখছে, নতুনভাবে পরিচিত হচ্ছে। অনেক বিষয় থাকে আসলে জানা এবং বোঝার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আহ, এত শিক্ষক এবং এত কোচিং, একজন শিক্ষার্থী কোথায় পড়বে, কিভাবে পড়বে, বা সে কিভাবে পড়লে ভালো হয়, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আসলে আহ, কথা বলার অনেক জায়গা রয়েছে। অনেকগুলো বিষয়ে কিন্তু আসলে আমাদের ভাবতে হয় এবং কথা বলতে হয়, সঠিক একটা সিদ্ধান্ত নিতে হয়। কারণ আহ, হ্যাঁ, মেধাবীরা ভালো করছে, কিন্তু একজন শিক্ষার্থী যে পরিশ্রম করবে সে ঠিক আছে ভালো করবে, কিন্তু তারপরেও একটা বিষয় থাকে যে যেই মেন্টরদের কাছে তারা পড়ছে, যে শিক্ষকের কাছে তারা পড়ছে, তারা তাদেরকে কিভাবে গাইড করছে। কারণ একজন ভালো শিক্ষকের কাছে পড়লে একজন শিক্ষার্থী যেই কনফিডেন্স অর্জন করে, তার মধ্যে যেই মানে কোন একটা পরীক্ষার যে ভীতি, সেই ভীতি যেরকম উড়ে যায় তার কাছ থেকে, আহ, একজন ভালো শিক্ষক কিন্তু অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। তো আমরা আজকে চেষ্টা করব অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য, এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন। উর্মি আপু আছেন, শুনতে পাচ্ছেন, বলেছেন ক্লিয়ার আছে, আচ্ছা সবকিছু ঠিক আছে বলছেন। ওকে, আমি আর একটু সময় নিচ্ছি, আর অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে, একটু সময় নিচ্ছি, এরপর আমরা ইনশাল্লাহ কথা বলবো। আমরা আজকে শুরুর দিকে যেটি করব, আহ, আজকের যেই প্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই যে বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার কোর্স, যেটা থার্ড ব্যাচ আমি শুরু করছি। এটির কোর্স ফি একটু বেশি, আগের চেয়ে কোর্স ফি একটু বেড়েছে। আগে 700 টাকা ছিল, এখন 1000 টাকা হয়েছে। কেন হয়েছে? এটা অনেক শিক্ষার্থীর প্রশ্ন। এবং এখানে আমি কি কি পড়াবো, কি কি থাকবে, কিভাবে কি করব, অনেক প্রশ্ন। আমি মনে হয় যে সারাদিন টেক্সটে এই বিষয়গুলোই নিয়ে আসলে আমাকে অনেক বেশি উত্তর দিতে হয়। তো আমি চেষ্টা করব আজকে সবগুলো বিষয় আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। যারা আমাকে রিয়াদ ভাইয়ের পেজ থেকে, রিয়াদ হোসাইন যে পেজটি রয়েছে, এখান থেকে যারা আমাকে শুনছেন, তারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমি প্রথমে একটু কথা বলি যে আমাদের এই যে কোর্সটি রয়েছে, এটি তো লাইফ টাইম কোর্স। এখানে বলেছি যে একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত লাইফ টাইম সার্ভিস থাকবে। এটি নিয়ে অনেকের প্রশ্ন যে স্যার লাইফ টাইম সার্ভিস আসলে কি? দেখেন, লাইফ টাইম সার্ভিস বলতে আমরা যে আপনার একদম আপনাকে এখন থেকে পড়ানো শুরু করব, হ্যাঁ, আপনার জীবন যতদিন আছে ততদিন পড়াবো, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে যেমন আজকে একজন শিক্ষার্থী আমার কোর্সে ভর্তি হয়েছে, সে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। তার প্রশ্ন ছিল, ভাইয়া আমি কতদিন পড়তে পারবো? আমি শুধু তাকে একটা কথা বলেছি যে আপনি এখন ফার্স্ট ইয়ারে আছেন, আপনি আগে থেকেই আহ, আপনার সময়গুলো বাঁচিয়ে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, খুবই ভালো। আপনি এখন থেকে পড়া শুরু করবেন। যদি আমি বেঁচে থাকি, আপনি বেঁচে থাকেন, আমরা যদি স্বাভাবিক সুস্থ থাকি, সবকিছু ঠিক থাকে, তাহলে আপনার বয়স যতদিন 30 না হচ্ছে, 30 না হচ্ছে, অর্থাৎ যতদিন আপনি চাকরির পরীক্ষা দিবেন, এই সিদ্ধান্ত থেকে যতদিন আপনি সরে না আসবেন যে আমি আর চাকরির পরীক্ষা দিব না, আমার চাকরি হয়েছে বা আমার চাকরি হয়নি, আমি আর চাকরি করতে চাই না, আমি আর চাকরির পরীক্ষায় বসবো না, আপনি যতদিন পর্যন্ত এই সিদ্ধান্তগুলি না নেবেন, ততদিন পর্যন্ত আমি আপনার পাশে থাকবো, আপনাকে পড়াতে থাকবো। তবে এখানেও একটা প্রশ্ন আছে যে ভাইয়া, বুঝলাম যে আপনি আমাকে 30 বছর পর্যন্ত পড়াবেন, ঠিক আছে, কিন্তু আমি কেন বারবার আপনার কোর্সে অ্যাড হবো? যেমন আমি এই প্রশ্নটা অনেকবার পেয়েছি যে আমি ধরেন যে 47 বিসিএস এর জন্য যে থার্ড ব্যাচ শুরু হচ্ছে, থার্ড ব্যাচ আমি পড়লাম, এখানে তো আপনি আমাকে সবই শেখাবেন, তাহলে আমি কেন 48 বিসিএস এর কোর্সে আমি কেন আবার অ্যাড হব? এখানে শুধু একটা কথা বলেছি আমি, যে 47 বিসিএস এর মধ্যে অনেকগুলি টপিক নিয়ে আলোচনা করবো। আমি একটু পরে আমি টপিকগুলো আপনাদেরকে দেখাবো। এখানে সবগুলো টপিকের আলোচনা হবে, সব টপিকের আলোচনা হবে। হওয়ার পরে দেখেন এই কোর্সটির মধ্যে মোট কতগুলি টপিক আছে আমি একটু একটু দেখাই। এখানে সবগুলি, একটাও কিন্তু যে দরকার নাই এরকম না, সব মিলিয়ে টপিক আছে এখানে 36টি। দেখেন 36টি টপিক আছে।
এই 36টি টপিকের বাইরে আবার আমাদের মেমোরাইজিং পার্ট আছে, আমাদের কিছু যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম, ফ্রেজ, এরকম সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছু মুখস্থর ব্যাপার আছে। তো সেগুলোর তো সাজেশন দিব, সেগুলো পড়তে হবে। সেগুলোর পাশাপাশি আমাদেরকে 36টি টপিক পড়তে হবে। এই টপিকগুলো কারা পড়বে? এই টপিকগুলো মূলত পড়বে, দেখেন আমি এখানে লিখে দিয়েছি, এই টপিকগুলো মূলত পড়তে হবে তাদের যারা যারা বিসিএস পরীক্ষার জন্য বসবে, যারা ব্যাংকের পরীক্ষার জন্য বসবে, এবং যারা প্রাইমারি যে শিক্ষক নিয়োগ আছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ আছে, এই পরীক্ষাতে যারা বসবে তাদের এই টপিকগুলি পড়তে হবে। কেন পড়তে হবে? বিসিএস এ আমাদের অনেক বেশি মার্ক পাইতে হয়, নয়তো আমাদের টেকা মুশকিল। হ্যাঁ, এমসি মানে প্রিলি পরীক্ষাতে একটা ইয়েস কার্ড পাওয়ার ব্যাপার, জাস্ট প্রিলিটা পাস করে, মানে বিসিএস কিন্তু মূলত শুরু হয় রিটেন এক্সাম থেকে, প্রিলি কিন্তু জাস্ট হচ্ছে একটা ইয়েস কার্ড পাওয়ার মতো ব্যাপার, যে আমি এখন ইয়েস কার্ডটা পাবো, তারপরে আমি রিটেন পরীক্ষা দেবো। রিটেন পরীক্ষাটা মূলত হচ্ছে আসল বিসিএস পরীক্ষা। কিন্তু প্রিলিতে টিকতে আমাকে অনেক মার্ক পাইতে হবে, আমার অনেক মার্ক পাওয়া দরকার। আবার ব্যাংকের পরীক্ষাতেও আমাদের টিকতে গেলে বেশি মার্ক লাগে। আরেকটা বিষয় হচ্ছে প্রাইমারিতে, আপনি দেখেন প্রাইমারিতেও কিন্তু আমাকে অনেক বেশি মার্ক পেতে হয়। তাহলে এই তিনটা পরীক্ষায় যারা বসবে তাদের কিন্তু ছাড় দিয়ে পড়াশোনা করার সুযোগ নেই, যে আমি এই টপিক পড়লাম না, এটি কঠিন, এটা আমি একটু রেখে দিলাম, এটা আমি স্কিপ করলাম। যদি আমি এই টেন্ডেন্সি নিয়ে থাকি তাহলে আমার জন্য খুবই টাফ হবে যে আমি পরীক্ষাগুলিতে ভালো করব। এই কোর্স প্ল্যান অনেকগুলি টপিক, কিন্তু আবার আরেকটা কোর্স প্ল্যান আছে, দেখেন আরেকটা কোর্স প্ল্যান আছে এখানে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, এই চাকরির পরীক্ষাটা কাদের জন্য, এই কোর্স প্ল্যানটি আমি কাদের জন্য করেছি। এই কোর্স প্ল্যানটি হচ্ছে শিক্ষক নিবন্ধন যারা দিবে এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য যারা পড়াশোনা করবে। মানে কিছু স্টুডেন্ট আছে যে ভাইয়া আমি তো শুধুমাত্র শিক্ষক নিবন্ধন দিব, আমার বয়স এখন 30 হয়ে গেছে, বা আমার শিক্ষক হওয়াটাই আমার টার্গেট, আমি বিসিএস এর জন্য এত পড়াশোনা করতে পারবো না, অনেকেই আছে। তাদের জন্য একটা আলাদা কোর্স প্ল্যান করেছি। এই কোর্সের মধ্যে আমি এই টপিকগুলো পড়াবো, আলাদা করে পড়তে হতে হবে না। এখানে 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য যারা পড়বে তাদেরও এই টপিকগুলি লাগবে। দুইটা টপিকে কি কি থাকবে আমি দেখাই, একটু একটু খেয়াল করেন আপনারা। আমরা বিসিএস ব্যাংক এবং প্রাইমারির জন্য আমরা একদম শুরুর দিকে কিছু বেসিক গ্রামার ফান্ডামেন্টালস রেখেছি। এগুলো ছাড়া আসলে ইংলিশ শেখা যায় না, সম্ভব না আসলে। এবং আপনারা যারা ইংলিশে দুর্বল তারা কিন্তু এই বিষয়গুলোর জন্যই দুর্বল। যারা এগুলোতে ভালো তারা কিন্তু অনেক টপিক নিজে নিজে পড়ে ফেলতে পারে। এখানে কিছু একদম বেসিক টপিক রেখেছি। কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব আমি আমার যেই পেড ব্যাচের প্রথম ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসের শেষেই আমি তাদেরকে অলরেডি প্রায় 100 ভার্বের মতো তাদেরকে আমি মুখস্থ করতে দিয়েছি, যে আপনারা ভার্বের ফর্মগুলো আগে জানেন। কারণ এই ফর্ম না জানলে টেন্স শেখা যাবে না, ভয়েস চেঞ্জিং শেখা যাবে না, বাকির মিনিং বোঝা যাবে না, আমি অনেক জায়গাতে ন্যারেশন করতে পারবো না, অনেক জায়গাতে আমি প্রবলেম ফেস করব। ইভেন একটা ভার্বের ভুল ফর্ম লিখে দিয়ে সেন্টেন্স কারেকশন আমাকে প্রশ্ন করতে পারে। সুতরাং কনজুগেশন অফ ভার্বের এই জায়গাটা, এটা থেকে সরাসরি প্রশ্ন কম আসে, কিন্তু বাকি টপিকগুলো পড়তে গেলে এই টপিক যদি আমি না জানি আমার জন্য মহা বিপদ হবে, মহা বিপদ হবে। আপনাকে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, ভয়েস, ন্যারেশন আমার পক্ষে কিছু শেখানো সম্ভব না। সো এখান থেকে কিন্তু আমরা যাত্রাটা শুরু করেছি। এরপরে পার্সন নাম্বার পড়বো, টেন্স আমরা একটু ডিটেল পড়বো। টেন্সের অনেকে মনে করে কি যে টেন্স পড়া মানে হচ্ছে, মনে হয় যে শুধু স্ট্রাকচার মুখস্থ করলাম আমার টেন্স পড়া হয়ে গেছে। ভাই, শুধু স্ট্রাকচার মুখস্থ করা কোনোভাবেই টেন্স শেখা নয়। এটার ওই স্ট্রাকচার ব্যবহার করা জানতে হবে। কেন এরকম হয়? টেন্সের মধ্যে আপনি যে 12টি স্ট্রাকচার পড়েছেন, আপনি যখন ভয়েস চেঞ্জিং এ যাচ্ছেন, ভয়েস চেঞ্জিং যখন আপনি করবেন, ভয়েস চেঞ্জিং এর মধ্যে টেন্সগুলো কেমন হয়? সেম থাকে? ওই একই রকম স্ট্রাকচারের সাথে কি মিলে? না, ভয়েস চেঞ্জিং এর মধ্যে স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু চেঞ্জ আসে। কিন্তু আপনি যদি এগুলো ধরতে না পারেন, আপনাকে ভয়েস চেঞ্জিং করে একটা বাক্যকে দিয়ে যদি বলে এটা কোন টেন্স, আপনি অনেক সময় বলতে পারবেন না, সমস্যা হবে। তো আমরা এই জায়গাতে টেন্স আমরা শিখবো, ডিটেল শিখবো, আইডেন্টিফিকেশন শিখবো, টেন্স চেঞ্জিং শিখবো, দেখে এগুলো বলতে পারবো। কারণ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব একদম দুইটা একই জিনিস, এবং প্রচুর পরীক্ষায় আসে। এমন কোনো পরীক্ষা নাই যেখানে প্রশ্ন না আসে, এমন কোনো পরীক্ষা নাই। শিক্ষক নিবন্ধন এবং হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষাতে এটা তো একদম মানে এমন একটা টপিক যে প্রশ্ন আসবেই, শূন্যস্থান আকারে প্রশ্ন আসবেই, গ্যাপ ফিলিং দিয়ে আসে। এরপরে আমরা একটু কনভার্সন শিখবো। কনভার্সন শেখার রিজন হচ্ছে যে আমরা
অনেক জায়গাতে আমরা দেখি যে আমরা কনভার্সন কিভাবে একটা বাক্য কোশ্চেন হয়, কিভাবে একটা বাক্যকে নেগেটিভ করতে হয় জানি না। কোশ্চেন, এমবেডেড কোশ্চেন আছে, একটা সেন্টেন্স কারেকশনে আমাকে প্রশ্ন দেয়, প্রশ্নটা সঠিক হয়েছে কিনা আমাকে অনেক সময় জানতে চায়। এগুলো না জানলে আমরা পারবো না। তো এইভাবে আমরা এই বেসিক ফান্ডামেন্টালস গুলো একদম ডিটেল সুন্দরভাবে গোছাবো, এবং এই অংশগুলো রেডি হওয়ার পর একজন স্টুডেন্ট রেডি হবে বাকি টপিকগুলি পড়ার জন্য। তারপর আমরা শুরু করব যে এসেনশিয়াল টপিকস ফর এক্সাম সাকসেস। আমরা পরীক্ষাতে যে টপিকগুলোতে ভালো করব, পরীক্ষায় প্রশ্ন আসে, ভয়েস চেঞ্জিং থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে না এমন কোনো টপিক নাই যে ভয়েস চেঞ্জিং নিয়ে প্রশ্ন আসে না, এমন কোনো পরীক্ষা নাই, আসবেই। ইভেন আমরা বলি যে যারা ব্যাংকের পরীক্ষা বা যারা বিসিএস দিতে চায়, রিটেন এক্সাম মানে রিটেন ইংলিশ পরীক্ষায় যাদের বসতে হবে, তাদেরকে অনেক সময় বলা হয় যে প্যাসেজ থেকে যেন কোনো সেন্টেন্স কপি করা না হয়। বাক্যটা অ্যাক্টিভ আছে, আমাকে প্যাসিভে লিখে দিতে হবে। সিম্পল আছে, আমাকে এখন কমপ্লেক্সে লিখতে হবে, কারণ আমি কপি করলে মার্ক দিবে না, কপি করলে আমাকে মার্ক দিবে না। তো এই ভয়েস চেঞ্জিং ছাড়া কিন্তু এগুলো পসিবল না। আমাকে অবশ্যই ভয়েস চেঞ্জিং খুব ভালো করে শিখতে হবে। ডিগ্রি থেকে পরীক্ষা প্রশ্ন হয়, বিসিএস এ তো অহরহ হয়, এই ব্যাংকের পরীক্ষাতে প্রশ্ন হয়, নিবন্ধনে প্রশ্ন হয়, সব সময় প্রশ্ন হয়, একদম শিখতে হবে। তারপর আমরা পার্ট অফ স্পিচে যাব। পার্ট অফ স্পিচে আমরা একদম নাউন মানে কেন, এগুলোর প্রকারভেদ, কোনটাকে কেন কি বলে, আমরা এরকম একদম ডিটেল জেনে আমরা এই প্রত্যেকটা নাউন, ডিটারমিনার, প্রোনাউন, ভার্বের এখানে জেরান, পার্টিসিপল ইনফিনিটিভ, অ্যাজেটিভ, অর্ডার অফ অ্যাজেটিভ, অ্যাডভার্ব, এরকম করে আমরা একদম কনজাংশন, ইন্টারজেকশন দিয়ে শিখবো। এখানে আপনাদের প্রায় আমি 20 থেকে 25 ঘন্টা পড়াবো এই টপিকগুলি, যাতে করে একদম নিখুঁত হয়, আপনি একদম শিওর থাকেন। আমি একটা রুলও মুখস্থ করাবো না যে ভাই আপনার এই অ্যাডভার্বের পরে অ্যাজেটিভ থাকলে মানে ওয়ার্ড থাকলে এটাকে অ্যাজেটিভ বলতে হবে, পরে থাকলে নাউন বলতে হবে, এরকম মুখস্থ না। আপনি নিজেই বুঝতে পারবেন কেন হয় কেন হয় না, কেন অ্যাডভার্ব, কেন অ্যাজেটিভ, কেন এটা নাউন হয়েছে, আপনি নিজে বুঝতে পারবেন, নিজে ধরতে পারবেন। এরপর আমরা এগুলো শেখার পরে আমরা চলে যাব যে আমাদের প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সব পরীক্ষা এটা থেকে প্রশ্ন হয়। আমরা এখানে প্রিপোজিশন বেসিক এটা ইউজ গুলো যা আছে শিখবো, তারপরে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীট দিব, আপনারা এগুলো একটু বাসায় চর্চা করে পড়ে ফেলতে হবে। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ করব। সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। বিশ্বাস করেন একটা নতুন কিছু পড়াবো না, এই আগে যে আলোচনা করব সেই আলোচনা থেকে আপনি এই টপিকে যে কোনো প্রশ্নের আনসার আপনি দিতে পারবেন। তারপরে আমরা পার্ট অফ স্পিচে যা শিখবো, পার্ট অফ স্পিচে আমরা যা যা শিখেছি সবকিছু দিয়েই ফ্রেজ আইডেন্টিফিকেশন এবং ক্লজ আইডেন্টিফিকেশন আমরা শিখে ফেলবো। কারণ ফ্রেজ একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট অফ স্পিচের মতোই কাজ করে, ক্লজ একটা সেন্টেন্স একটা পার্ট অফ স্পিচের মতোই কাজ করে, একই রকম জিনিস। এই জন্য আমরা আলাদা কোনো নিয়ম পড়বো না, আলাদা কোনো রুল মুখস্থ করবো না। ওই আগে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন যেভাবে শিখবো সেইভাবে আমরা ফ্রেজ ক্লজ শিখে যাবো। দেখবেন কি সুন্দর, মাথা একদম গুছিয়ে থাকবে, আপনাকে মুখস্থ করতে হবে না, আমি কথা দিলাম। এরপরে নাম্বার জেন্ডার পড়বো। নাম্বার জেন্ডারের মধ্যে থেকে কিছু ট্রিকি প্রশ্ন হয়, কিছু মুখস্থের ব্যাপার আছে এখানে, এছাড়া কিছু প্রশ্ন আছে জানতে হয়, যেমন ফ্রুট বা ফিশ, সিঙ্গুলার ও ফিশ আবার প্লুরাল ও ফিশ, ফ্রুট সিঙ্গুলার ও ফ্রুট আবার প্লুরাল ও ফ্রুট, কিন্তু আবার ফ্রুটসও লেখা যায়, ফিশেসও লেখা যায়, মানে আবার এইভাবে প্লুরাল করা যায়, কিন্তু কিভাবে, কেন, এর রিজন গুলো কি, এরকম আমাদের বুঝে বুঝে বিষয়গুলো পড়তে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা খুব ভালো করে এই টপিকটি পড়বো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমি এই গত ব্যাচেও আমি এটার উপরে প্রায় 9টা ক্লাস নিয়েছি শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে। আমি একদম বিশ্বাস করি যে যাদের আগে টপিকগুলো শেখা শেষ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টপিকটা তার খুব যদি সে ডিপলি শিখতে পারে, সে রিটেন ইংলিশের জন্য মোটামুটি প্রিপেয়ার হয়ে যায়। মোটামুটি সে একটা শুদ্ধ বাক্য লিখতে সেখানে তার কি কি লাগবে, কি কি বিষয় থাকতে হবে, কি দিলে ভুল হবে, কয়টা ফাইনাইট ভার্ব থাকবে, কয়টা কনজাংশন থাকবে, কয়টা ক্লজ থাকবে, কিভাবে থাকবে, এই সবগুলো বিষয় সুন্দর করে মাথায় গুছিয়ে নেওয়া যায় যদি আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটি খুব ভালো করে পড়ি, সাথে প্র্যাকটিস করি যে আমি একটি সিম্পল বাক্যকে কিভাবে কমপ্লেক্স করব, কমপ্লেক্সে কিভাবে কম্পাউন্ড করব। যে বললাম না যে রিটেনে আমাদেরকে এরকম করতে হয় যে প্যাসেজ কপি করা যায় না, প্যাসেজে একটা বাক্য কমপ্লেক্সে আছে, আমার উত্তরে ওটাকে ইউজ করতে হবে, আমি এখন সিম্পলে ইউজ করব। আমাকে কম্পাউন্ডে দিয়েছে, আমি এখন কমপ্লেক্স করে ইউজ করব। আমি বাক্যগুলোকে এরকম ভাঙবো, এরকম ভেঙে ভেঙে আমি আনসার লিখবো। তো আমি এটা কখন পারবো, যখন আমি এটা করতে পারি। অনেকে বলে যে
রিটেন ব্যাচের মধ্যে কি এগুলো পড়ানো যায় না? আমি একটা কথা বলি, রিটেন ব্যাচে মূলত ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ, তারপরে রিট্রান্সলেশন ইংলিশ থেকে আবার বাংলা, এবং ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে যে যখন আপনি ট্রান্সলেশনটা খুব ভালো পারবেন, এটাকে আমি বলি যে মানে ফ্রি হ্যান্ড রাইটিং থ্রু ট্রান্সলেশন। আপনি যদি ভালো ট্রান্সলেশন পারেন, আপনার মাথায় আপনি একটা ঘটনা সম্পর্কে জানলেন, একটা টপিক সম্পর্কে জানলেন, তখন আপনি রিটেনে সেই টপিকটা এই সিম্পল কমপ্লেক্স বাক্য যেহেতু আপনি ভালো জানেন, আপনি আপনার মতো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা করতে পারবেন। অর্থাৎ সিম্পল কমপ্লেক্স ভালো জানলে পরে ভোকাবুলারি জানা ওই টপিক রিলেটেড, এবং ওই টপিক সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা, মাথার মধ্যে তথ্যগুলি রাখা এবং সেগুলো নিজের মতো করে সাজিয়ে লেখা। বিসিএস বলে না আপনি ডেইলি স্টারের মতো ইংলিশ লিখেন, সে চায় আপনি যা লিখবেন শুদ্ধ সঠিক তথ্য, গ্রামার কোনো ভুল থাকবে না, আপনি এইভাবে আপনাকে রিটার্নে লিখতে হবে, ব্যাংকের পরীক্ষা এইভাবে লিখতে হবে, তখন আপনাকে মার্ক দিবে, তখন আপনি মার্ক পাবেন। এই জন্য সিম্পল কমপ্লেক্স আমি খুবই গুরুত্ব দেই, এবং এটাতে অনেক ক্লাস নেই, আমরা ইনশাল্লাহ এটা পড়বো। সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের সাথে এটা রিলেটেড একটা টপিক, টেন্সের সাথে রিলেটেড একটা টপিক, আমরা খুব ভালো করে শিখবো। তারপরে সাবজাংটিভ থেকে প্রায় প্রশ্ন হয়, ইনভার্সন থেকে প্রশ্ন হয়, এমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন হয়, প্যারালিজম থেকে প্রশ্ন হয়, রিডান্ডেন্সি থেকে প্রশ্ন হয়, ড্যাংলিং মডিফায়ার থেকে এইবার বিসিএস ও প্রশ্ন আসছে। তারপরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট বলে একটা টপিক আছে, এটা হয়তো আপনারা তেমন পরিচিত না। এখানে অনেক সময় দেখা যায় যে ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, কেন আসছে, এটা কিছু রিজন আছে, এগুলো জানতে হবে। ন্যারেশন পড়াবো, সেন্টেন্স কারেকশন অনেক ভালো করে পড়াবো, সেন্টেন্স কারেকশন ভালো করে পড়লে আপনি পিন পয়েন্ট এররটা খুব ভালো করে শিখতে পারবেন। এবং সর্বশেষ কিছু বেসিক ট্রান্সলেশন আসে আমাদের এমসিকিউ পরীক্ষাতে, যে এই বাক্যের ট্রান্সলেশন কি, বা কিছু প্রবাদ থাকে, প্রবাদগুলোর হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন কি হবে, এই টপিকগুলো আমি আপনাদেরকে একদম এখানে শেষ করে দিব। এবং ইনশাল্লাহ আমি এখানে যে বিষয়টা বলি, প্রতিটি টপিক এমন ভাবে বেসিক থেকে ধরে ধরে আমি পড়াবো, আপনাকে আমি রুল মুখস্থ করাবো না, আপনি শুধু ক্লাসে আমার সাথে থাকবেন, আমি যেইভাবে যে বিষয়গুলোকে বলবো আপনি প্রত্যেকটা দিন সেগুলো মাথায় নেবেন, প্রশ্ন আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন, নিজেই প্রশ্নের কেন ভুল, কেন হয়েছে, কেন হয়নি আপনি ধরতে পারবেন। আপনাকে ওই খাতার মধ্যে রুল লিখেছেন, সেই রুলের সাথে প্রশ্ন মিলাবেন, মিলিয়ে আপনি উত্তর বের করবেন না, এরকম কষ্ট আপনার করতে হবে না ইনশাল্লাহ। এবং যা আমি তো এই যে একদম পাবলিকলি বলছি, আমার এখানে যারা আমার কাছে আগে পড়েছে বা আমার আগের বেচের স্টুডেন্ট গুলো আছে, তারাও কিন্তু এখানে আছে, তারাও যদি এখানে থাকে তারাও বলতে পারবে, তাদের কাছে আপনি জানতে পারবেন যে আসলে আমি কিভাবে পড়িয়েছি। এবং যারা শিক্ষক নিবন্ধনে আমার ফ্রি কোর্সটি করেছিলেন, আমি কিন্তু কোনো রুল মুখস্থ করিনি, আমি কিন্তু একদম বেসিক মানে ডিপ থেকে বুঝিয়েছি কেন এরকম হয়, কেন আমরা এইভাবে এই প্রশ্নের আনসারগুলি করছি। তো গতদিন বলেছিলাম যে ইংলিশ গ্রামারের কিন্তু উৎপত্তিটা হয়েছে যে 1794-95 সাল থেকে কিন্তু এই ইংরেজি গ্রামারের আসলে প্রথম গ্রামার, ইংলিশ গ্রামার নামে একটা বই লেখা হয়, ল্যান্ডলি মারি সেই বইটা লিখেন, তখন থেকে গ্রামার চর্চা শুরু। তো গ্রামার চর্চার বয়স 200 বছরের কিছু বেশি। তো এর মধ্যে গ্রামারের মধ্যে এখন কিছু কিছু চেঞ্জ আসতেছে, একটু আমরা এগুলোকে মডার্ন গ্রামার বলছি, আগেরগুলোকে ট্রেডিশনাল গ্রামার বলতাম। কিছু কিছু বিষয় আছে বুঝে শুনে আমাদেরকে একটু পড়তে হবে। আর এখানে সাজেশন দিয়ে দিব আপনাদেরকে, আপনাদের যে সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং আছে, ইডিয়ম ফ্রেজ আছে, এগুলোর সাজেশন পাবেন। এগুলোর প্রতি সপ্তাহে আমি এগুলো পড়া দেব, পরীক্ষা নিব, এইভাবে আপনাদেরকে ইনশাল্লাহ সামনে এগিয়ে নিব। তো মোটামুটি এই টপিকগুলো পড়লে আপনার বিসিএস ব্যাংক এবং হচ্ছে যে প্রাইমারি এক্সাম কভার হয়ে যাবে। প্রাইমারির জন্য যদিও একটু এখন লিটারেচার থেকে প্রশ্ন হচ্ছে, একটু লিটারেচারটাও একটু জেনে রাখলে ভালো হয়। লিটারেচার নিয়ে আমি একটু পরে কথা বলছি। পরে দেখেন এই টপিকগুলির মধ্যে আমি এখন যারা শিক্ষক নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য যারা পড়বে, তাদের জন্য কিন্তু আবার আমি একটা আলাদা প্ল্যান করেছি। আলাদা প্ল্যানের মধ্যে একটা কথা বলি যে এখানে যে স্টার মার্কগুলো দেয়া আছে, এই টপিকগুলো আমি ওই যারা বিসিএস বা প্রাইমারি এবং হচ্ছে ব্যাংকের যারা জন্য যাদেরকে পড়াবো, তাদের সাথে আমি স্টার মার্কগুলো দেওয়া যে টপিকগুলো আছে এগুলো আমি পড়িয়ে ফেলবো, এগুলো আমি তাদের সাথে পড়িয়ে ফেলবো। আর যেগুলোতে যেগুলোতে টিক মার্ক আছে, এই টপিকগুলো আমি তাদের সাথে পড়াবো। আর যে টপিকগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের চাকরির যারা পরীক্ষা দেবে তাদের জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো তাদেরকে পড়াবো। এগুলোর বাইরে যারা শিক্ষক নিবন্ধন দিবে, স্টার মার্ক যেগুলো দেয় এগুলো সব 11 থেকে 20তম গ্রেডের চাকরির যারা পরীক্ষার্থী তাদের লাগবে। আর যেগুলোতে স্টার মার্ক নাই, এগুলো সব নিবন্ধনের জন্য লাগবে। যেমন কমপ্লিটিং সেন্টেন্স থেকে নিবন্ধনের প্রশ্ন হয়,
ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ ওই যে ওয়ার্ড ফরমেশন, একটা শব্দ থেকে নাউনকে অ্যাডজেক্টিভ করা, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করা, এই টপিকগুলো হচ্ছে লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে হচ্ছে নিবন্ধনে সব সময় প্রশ্ন হয়, সো আমরা এই টপিকটা আমরা এভাবে পড়বো। সিম্পল কমপ্লেক্স থেকে নিবন্ধনে সবসময় প্রশ্ন হয়। এছাড়া 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা আমরা দেখেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমরা যেগুলো 9-10-এ পড়তাম, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, মানে এই টপিকগুলো এগুলো লাগে, এগুলো থেকে মানে সচরাচর ট্রান্সফরমেশনে প্রশ্ন হয়, এগুলো আমরা ভালো করে পড়বো। এরপর সিকোয়েন্স অফ টেন্স আছে, আমরা সিকোয়েন্স অফ টেন্স থেকে পড়বো, এবং সেন্টেন্স কারেকশন, ন্যারেশন, প্রভার্ব এন্ড বেসিক ট্রান্সলেশন, এই টপিকগুলো আমি তাদের সাথে পড়িয়ে ফেলবো। তো মোটামুটি কিন্তু এই দুইটা কোর্স যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমি যে পরীক্ষাগুলির কথা বললাম, একদম বিসিএস, ব্যাংক, এবং হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ, নিবন্ধন, এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা, সবগুলি পরীক্ষার একদম ফুল প্রিপারেশন আপনার কভার হবে। কোনো টপিক নেই যেটা আমি রেখে দিয়েছি। পড়াতে গিয়ে যদি আমরা দেখি যে আবার নতুন কোনো টপিক থেকে মানে প্রশ্ন হচ্ছে, দরকার হলে সেই টপিকও অ্যাড করব। আমরা প্রতিনিয়ত আপডেট করব, এগুলো আপডেট করতে থাকবো, ঠিক আছে। বাট আমি বলছি যে এই যে গ্রামার কোর্সটি, আমি এই গ্রামার কোর্সটির জন্য আমি আপনাদের কাছ থেকে ফি নিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে এখন ফি নিচ্ছি যে আগে 700 টাকা ছিল, কিন্তু আমি যেহেতু এখন আরো এর সাথে অ্যাড করেছি, এখন কিন্তু আমি এই গ্রামার কোর্সটি ফি করেছি 1000 টাকা। এখন 1000 টাকা আমি এই গ্রামার একদম এই সবগুলি পরীক্ষার প্রস্তুতি কিন্তু আপনি একটা কোর্সে নিতে পারবেন, এবং লাইফ টাইম। এখন থেকে শুরু হবে, আপনার বয়স যতদিন আছে, যতদিন আপনি আপনার লক্ষ্যে না পৌঁছাচ্ছেন, আমি কিন্তু আপনাকে পড়াতে থাকবো। এখন আপনারা আমাকে যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি জানার থাকে, আমাকে একটু বলতে পারেন, যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে। আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখতে চাই, এরপর আমি একটু লিটারেচার কোর্স নিয়ে আমি একটু কথা বলবো। যে ইনশাল্লাহ একদম বেসিক থেকে বোঝাবো। আপনাদের যারা শুধুমাত্র রিডিং পড়তে পারে তাদেরকে দিয়ে শুরু করব, এবং যারা হচ্ছে যে মোটামুটি ইংলিশ বোঝে তাদেরকেও একটা অন্য লেভেলে নিয়ে যাব, কারণ আমি তো অ্যাডভান্সড লেভেলের সবগুলো টপিক রেখেছি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসা পসিবল, এবং কোনো টপিকের কিছু রেখে যাব না যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবগুলি পড়াবো। রিয়াদ ভাইয়ের পেজ থেকে দেখছেন, মেঘলা অরণ্য জি, অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন আমাকে। আচ্ছা, নতুন কোর্সে ভর্তি যারা হতে চান তারা আমাকে আমার পেজে, বিশেষ করে রিয়াদ ভাইয়ের পেজে, যেহেতু ম্যাথ নিয়ে অনেক ওখানে অনেক বেশি হচ্ছে মেসেজ আসে, রিয়াদ ভাই এমনিতেই ওই বিষয়গুলো মানে ম্যানেজ করতে অনেক কষ্ট করেন। যারা ইংলিশ কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে আমার পেজে বিশেষ করে যদি আপনারা একটু নক করেন, তাহলে আমি আপনাদেরকে হচ্ছে হেল্প করতে পারি। যারা হচ্ছে আমার হচ্ছে প্রোফাইলটা জানেন না, আমি তাদেরকে একটু দেখিয়ে দেই যে আমার পেজ কোনটি। আপনারা এই পেজটিতে যেতে পারেন, এখানে আমার নাম লেখা আছে সাইদুর রহমান শ্রাবণ। আপনারা যদি এইটাতে একটু গিয়ে যদি একটু নক করেন, পেজের যদি একটু নক করেন, একটু মেসেজ করেন, তাহলেই কিন্তু আপনারা আসলে তথ্যগুলো পেয়ে যেতে পারেন, ঠিক আছে, পেয়ে যাবেন। আচ্ছা, ক্লাস ডিউরেশন কত স্যার? আচ্ছা, ক্লাস ডিউরেশন নিয়ে একটু বলি। ইংলিশ ক্লাসের কিন্তু হচ্ছে 1 ঘন্টা নিতেই একটু কষ্ট হয়ে যায় স্টুডেন্টদের, 1 ঘন্টা, কারণ এখানে একটা ক্লাসের মধ্যে অনেক কিছু চলে আসে। তো আমি চেষ্টা করি ক্লাসটা 1 ঘন্টা শেষ করে ফেলার জন্য, কিন্তু মাঝে মধ্যে আরো 15 মিনিট 20 মিনিট সময় লেগে যেতে পারে মাঝে মধ্যে। তবে আপনাদের যদি পরবর্তীতে কোনো টিচারের কাছে পড়া থাকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আটকে রাখবো না। তখন যদি আমরা দেখি যে কোনো টপিকে আমাদের একটু সময় লাগছে, তখন হয়তো একটু বলবো যে আমরা আগামী ক্লাস থেকে একটু 15 মিনিট আগে শুরু করব, এইভাবে, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা ক্লাস 1 ঘন্টায় নিব, কারণ 1 ঘন্টার বেশি নেওয়া স্টুডেন্টদের জন্য একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝেছেন। আচ্ছা স্যার নমস্কার, রাইটিং এর জন্য কোন কোন গ্রামার টপিকের উপর জোর দিতে হবে এবং কিভাবে রাইটিং থিঙ্কিং ডেভেলপমেন্ট করব একটু বিস্তারিত। আচ্ছা, রাইটিং এর জন্য আমি বলি আপনার মানে মিনিং অনুযায়ী টেন্স ঠিক করা। যখন আমি বিসিএস অদিতিতে পড়িয়েছি, আমি যখন খাতা দেখেছি, তখন আমি দেখেছি যে স্টুডেন্টরা মিনিং অনুযায়ী টেন্স ব্যবহার করতে পারে না, এটা সবচেয়ে বড় সমস্যা। এবং তারা একটা বাক্যকে কখন প্যাসিভ করবে, কখন অ্যাক্টিভ করবে, এটা ধরতে পারে না, এটা বুঝতে পারে না কোনোভাবেই, মানে অনেক সমস্যা। এই দুইটা টপিক অনেক বেশি দরকার হয়,
এছাড়া আমাদের অনেক সময় আমাদেরকে কম্পেয়ার করতে হয়, ডিগ্রি টপিকটা আমাদের খুব ভালো করে জানা দরকার। এগুলোর পরে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে একটা সিম্পল সেন্টেন্স কারেক্টলি কিভাবে লেখা যায়। একটা সিম্পল সেন্টেন্স কিন্তু অনেক বড় হতে পারে। একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে একদম কারেক্টলি লেখা যায়, কম্পাউন্ড কিভাবে লেখা যায়, এবং এদের মধ্যে চেঞ্জটা কিভাবে করা যায়। প্যাসেজে একটা লাইন কমপ্লেক্সে বলেছে, আমি সিম্পলে বলে বাক্যটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি জোর দিতে হবে। প্রিপোজিশনের ব্যবহারের উপর অনেক জোর দিতে হবে, এবং কিছু কিছু হচ্ছে এক্সপ্রেশন আছে ইংলিশে, যে কোন একটা কথা কিভাবে বলতে হয়। একটা কথা আছে, একটা ফ্রেজ আছে, ওই জায়গাটাতে ওটাই ব্যবহার করতে হবে আপনাকে। এগুলো ওই যখন আপনি বিভিন্ন রিটেনের বই পড়বেন, গাইড পড়বেন, বিভিন্ন প্যাসেজ পড়বেন, পত্রিকা পড়বেন, দেখেন এগুলোর ফাঁকে ফাঁকে এরকম ছোটখাটো জিনিস থাকে, এগুলোকে আস্তে আস্তে কালেক্ট করতে হবে। যেমন আমি একটা কথা বলি, যেমন বাটে আপনি বাট না বলে আপনি যেখানে হচ্ছে বাটের ব্যবহার করছেন, আপনি সেখানে বাটের ব্যবহার না করে হাওয়াবার ব্যবহার করতে পারেন। এই যে আপনি যে জানলেন যে বাট ব্যবহার না করে আমি হাওয়াবার ব্যবহার করতে পারি, হাওয়াবার দিয়ে কিন্তু আপনার বাক্য লিখতে পারবেন। দেখেন বাট যেখানে আপনি দিতেন, হাওয়াবার দেন সেখানে, দেখেন মিনিং কিন্তু সুন্দর হবে। এই যে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করা, এই বিষয়গুলোর প্রতি জোর দিতে হবে। এছাড়া সামনে রিটেন ব্যাচ যখন শুরু করি, রিটেন ব্যাচের আরো বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আজকে আর এটা নিয়ে আর কথা বলছি না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আমি এরকম দেখছি না। শিক্ষক নিবন্ধন, জি জি ক্লাস করা যাবে। আপনারা কোর্সে ভর্তি হলে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দেই, আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে হয়তো বা আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি হচ্ছে। আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, একটা বিষয় আমি দেখাই। এটা হচ্ছে আমার বর্তমানে এই 47তম বিসিএস এর যে গ্রুপটি আছে, এই গ্রুপের আমি যদি এই গ্রুপের ফিচার্ড অপশনে যাই, আপনি দেখবেন যে এই ফিচার্ড অপশনের মধ্যে আমাদের এখানে লেখা আছে থার্ড ব্যাচ বিসিএস ব্যাংক এবং প্রাইমারি, তাদের জন্য একটা প্লেলিস্ট করেছি। এখানে এই ক্লাসগুলো, এখানে আমরা ক্লাসগুলো সব সিরিয়ালি দিব। এই যে এখানে দেখেন প্রথম ক্লাসটা হয়েছে, প্রথম ক্লাসটা এখানে সিরিয়ালি দিয়ে দিয়েছি। আর এইটা নিচে আরেকটা প্লেলিস্ট আছে, যদি যাই আরেকটা প্লেলিস্ট আছে, দেখেন এখানে লেখা আছে নিবন্ধন ও 11 থেকে 20তম গ্রেড। 11 থেকে নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির শিক্ষা মানে পরীক্ষার্থীদের যে টপিকগুলো পড়তে হবে, এখানে সব আমি গুছিয়ে সাজিয়ে দিব। এবং উপরে যে লিস্টে আছে, সেই লিস্টের মধ্যে আমি কি করব, আমি এই বিসিএস এবং ব্যাংক এবং প্রাইমারিতে যারা পরীক্ষা দিবে তাদের টপিকগুলো এখানে সাজিয়ে দিব। তো আপনি আপনার সুবিধা মতো ক্লাস করবেন, আপনার যেই ক্লাস করা দরকার আপনি সেই সুবিধা মতো ক্লাস করবেন। আমি এখানে গুছিয়ে রাখবো সবকিছু, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি মনে হয় এই বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা, এক ভাইয়া বলেছেন, ভাই আমি নতুন, আমি জানতে চাই ক্লাস করার প্রক্রিয়াটা। ভাই ক্লাস করার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যে কোর্স ফি আছে, আপনি যদি সেই কোর্স ফি আমাকে একটু বিকাশে বা আমার যে নাম্বারগুলি আছে, যদি আপনি এই নাম্বারগুলিতে একটু পেমেন্টটা করার পর আমাকে জানালে আমি আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, আমি আপনাদেরকে সেই প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। এবং প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আমাদের যে ক্লাসগুলো আছে আপনি সেগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে? এই হলো বিষয়। আপনি এগুলো জানার জন্য, কোন নাম্বারে টাকা পাঠাবেন, কি করবেন জানার জন্য একটু আমাদের পেজে নক দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাস রেকর্ড থাকবে লাইফ টাইম। আমরা কোনো ক্লাস রেকর্ড মানে আমরা ডিলিট করি না। আমি 45 বিসিএস এ ক্লাস নিয়েছিলাম সেই কবে, এখনো সব ক্লাস আছে। 46 এর সব ক্লাস আছে, 47 এর সব ক্লাস লাইফ টাইম, কোনোদিন ডিলিট করবো না। আপনাদের যত বছর লাগে আপনারা দেখবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো ক্লাস ডিলিট করা হবে না। হ্যাঁ, আচ্ছা, এই সম্পূর্ণ কোর্স ফি কি 1000? জি ভাই, আপনি বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের সব কিছুর জন্য ফি হচ্ছে 1000। এখানে আলাদা করে আপনাকে কোনো ফি দিতে হবে না, এবং লাইফ টাইম সার্ভিস আপনি পাবেন। মামুন মিয়া ভাই, আপনি শুধু ইংলিশ পড়েন, জব পরীক্ষায় পারেন না, পারার কিছু কৌশল আছে ভাই। পারতে হলে জানতে হবে আগে ডিপলি এবং নিখুঁত ভাবে জানতে হবে। ওই আপনাকে আজকে টেন্সের ক্লাস, আমি টেন্সের সবকিছু একদম হুবহু মানে কয়েকটা স্টেপে আমি আপনাকে ক্লাস করিয়ে দিলাম। আপনি কি ভেবেছেন আপনি পেরে যাবেন? কত ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে। আমি এই যে লিখে লিখে পড়াই ক্লাসে, একটা সেন্টেন্সকে যারা নিবন্ধনের ফ্রি ক্লাস দেখেছেন একটা সেন্টেন্সকে আমি ভেঙে 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 দেখাই, কত ভাবে আপনার সামনে দিতে পারে। আপনি এগুলো জানতে হবে। তো খালি ক্লাস, আজকে একটা টপিক পড়াইতে হবে। ওই যে যারা 20-25টা ক্লাসের কোর্সে যারা ভর্তি হয়, আজকে বয়েজের ক্লাস, ওই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যা পড়ানো সম্ভব পুরিয়ে শেষ করে দিবে। ভাই বয়েজের আমি প্রায় 8 ঘন্টা ক্লাস নেই, 8 ঘন্টা ক্লাস নেই শুধু বয়েজের উপরে।
এত কিছু জানার আছে। তা আপনি 2 ঘন্টায় কিভাবে পারবেন? 2 ঘন্টার একটা ক্লাস আপনি কিভাবে পারবেন? সম্ভব না ভাই। জানতে হবে, পারতে গেলে জানতে হবে, একটু কষ্ট করতে হবে। আহ, আমার কোনো বই নিতে হবে না, কারণ আমার ক্লাস যদি আপনারা করেন, আপনাদের কোনো রকমের কোনো বই থেকে কোনো রুল পড়তে হবে না। মানে কোনোদিন এমন হবে না যে আমি একটা টপিক ক্লাসে পড়িয়েছি আর আপনি বই থেকে বের করে সেই টপিকটা আপনাকে আমি বলেছি যে আপনি রুলগুলো দেখেন, কখনো এরকম হবে না। ক্লাসে পড়াবো, ক্লাসে আমি সব সাজিয়ে দিব, স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিব। পুরো টপিক পড়া শেষ, আমি শুধু বলবো যে ভাইয়া আপনাদের এই টপিক আমি শেষ করেছি, আজকে যার কাছে যে বই আছে এমসিকিউ গুলো সবগুলো দাগিয়ে ফেলেন। দেখবেন যদি একটা টপিকের 200 এমসিকিউ থাকে, আপনি 170টা 80টা এমসিকিউ নিজে নিজে পেরেছেন। বাকিগুলো হয়তো একটু ভাবতে হয়েছে, অথবা 2-4টা আপনি একদম পারেন নাই। ওগুলো আমি ক্লাসে কি করবো, আমাকে একটু জানালেই হবে যে ভাই এই কটা প্রশ্ন সমস্যা হয়েছে, একটু বললেই আমি বুঝিয়ে দিব। দেখবেন ওই টপিকের এমসিকিউ সব আপনার মাথায় আছে। এইভাবে আমরা পড়াশোনা করব। মানে এখানে কখনো এমন হবে না যে আমি বলেছি যে বিসিএস ব্যাংক এবং প্রাইমারির জন্য 90+ ক্লাস নিব, নিবন্ধন এবং হচ্ছে যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা দিবে তাদের জন্য আমি 30টি ক্লাস নিব। কিন্তু এই 120টা না, যদি এখানে আমাকে 150 ক্লাসও নেওয়া লাগে আমি নিব, কিন্তু কখনো আপনাকে ফাঁকি দিব না, রেখে যাব না। আপনাকে যে আমি ওই যে মানে ছেড়ে দিলাম যে আপনি নিজের মতো করে চলেন, এরকম হবে না ভাই। আমি ওইভাবে পড়াই না। হ্যাঁ, যতটুকু লাগে আমি জানিয়ে রাখবো, আপনার যখন দরকার আপনি আসবেন, সেই জিনিসগুলো আপনি পড়বেন। প্যাসেজ বুঝে রাইট ফ্রম ভার্ব পারা কঠিন হয়? কোনো কঠিন হবে না আপু, আপনি যদি শিখেন ভালো করে রাইট ফ্রম ভার্বের মানে ডিপলি যদি আপনি এই বিষয়টাকে ফিল করতে পারেন, আপনার কিন্তু আপনার এই প্রবলেমগুলো হবে না। লেকচার শিট দিব আপনাদের, প্রত্যেকটা লেকচারের শিট আমি পাঠিয়ে দিই পিডিএফ আকারে। এবং এইবার নতুন করে অ্যাড করছি যে আমরা যে শিটগুলো, যে ক্লাস নোটগুলো আছে, তারপরে যে সাজেশনগুলো আছে আপনাদের সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং এর জন্য যেগুলো মুখস্থ করতে হবে এগুলো, এবং প্র্যাকটিস শিট, আমি অনেক প্র্যাকটিস শিট দেই। আমি প্রত্যেকটা ক্লাস শেষে আমি ভয়েস পড়ালাম, ভয়েসের যে কনসেপ্টগুলো পড়িয়েছি সবগুলো বাসায় হোমওয়ার্কের জন্য আমি সাথে সাথে একটা পিডিএফ দিয়ে দিই রাতের বেলা। তো পিডিএফ গুলোকে সবগুলোকে একসাথে করে একটা প্রিন্টেড শিট আকারে আপনাদের কাছে মানে পাঠাবো, পাঠানোর প্ল্যান আছে, কাজ করছি এটা নিয়ে। সবার কাছে পাঠিয়ে দিব যেন আমি ক্লাসে পড়াবো আর আপনি ওই শিটটা থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আমরা এটা নিয়ে কাজ করছি, এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আচ্ছা, রিয়াদ ভাই হচ্ছে প্রতি ক্লাসে নোট দেয় এবং আমাকে অনেকে বলেছেন এই নোট দেওয়ার ব্যাপারে। আমি এই বিষয়টা একটু বলি। আমি এটা নিয়ে ভাবছি যে আসলে নোট দিলে আসলে ভালো হয় কিনা। যদি আপনাদের জন্য ভালো হয় তবে অবশ্যই দিব। তবে এখানে আমার একটা কথা আছে, রিয়াদ ভাইয়ের ধরেন যে একটা ম্যাথ করিয়েছে, 1 নাম্বার একটা ম্যাথ করিয়েছে, ওই ম্যাথের আনসার সবার একই রকমই হবে, সহজে ভিন্ন রকম হবে না, একই রকম হবে। অধিকাংশ ম্যাথ একইভাবে করা যায়, 2-3 ভাবে করা গেলেও দেখা যায় সবচেয়ে সহজটাই সবাই ফলো করে এইভাবে কিন্তু ম্যাথের আনসার গুলো, ম্যাথের যেই সিস্টেম কাঠামো একই রকম হয়। কিন্তু ইংলিশে যেটা হয় ভাই, আমি যে এক্সপ্লেনটা করি, আমি একটা টপিক আমি যেভাবে এক্সপ্লেন করি, একটা কনসেপ্ট আমি যেভাবে এক্সপ্লেন করি, সেই এক্সপ্লেনটাকে কখনো নোট আকারে আমি যদি লিখি আমার মতো করে, আপনি হয়তো বা নিবেন না, বা আমি যেভাবে এক্সপ্লেন করেছি আপনি মাথায় ওইভাবে ওটাকে জমাবেন না, আপনার হয়তো ভিন্ন হইতে পারে, আপনার চিন্তাটা একটু ভিন্ন। একটা জিনিস হয়তো বা আপনি আগে আগে জানতেন, আপনি এখন এটা লিখবেন না, আর আপনি একটা জিনিস জানেন না আপনি লিখবেন। তাহলে নোট করার কিন্তু একটা মানে ব্যাপার আছে। নিজে লিখলে, ক্লাস করলে নিজে লিখলেন, লেখার ফলে যেটা হবে আপনার মাথায় থাকবে। এটা কিন্তু ম্যাথ না ভাই যে আমি 5 টাইপের ম্যাথ আমি এখানে পাইলাম, আমি 5টা ম্যাথ দেখলাম, এখন আমি ওই অনুযায়ী 15টা ম্যাথ করতে পারছি। ইংলিশটা কিন্তু এরকম না। এখানে অনেক ইনফরমেশন, ছোটখাটো খুঁটিনাটি অনেক কিছু আছে, জানতে হবে। এই নোটটা সবার জন্য একরকম করা যায় না ভাই, আমি চেষ্টা করেছি কিন্তু একরকম করা যায় না। এই জন্য আমি সাজেস্ট করি আপনি ক্লাস করে নোটটা নিজে করেন। তাহলে ক্লাস করলেন, নোট করার সময় ভাবলেন, কনসেপ্টটা মাথায় একদম ঢুকে থাকবে, একদম ঢুকে থাকবে। এবং আমি এটা শেষে বলি যে এই আপনাকে আমি একটা টপিকে 20টা জিনিস পড়িয়েছি, 15টা সহজে মনে আছে, 5টা তো মনে থাকছে না। ওই 5টাকে এবার সিলেক্ট করে বারবার পড়েন। আপনাকে এভাবে গুছায় মানে পড়তে হবে, তাহলে আপনার পক্ষে পারা সম্ভব। তো নোটের ব্যাপারটা আমি মাথায় রাখছি, তবু আমি সাজেস্ট করছি যে নিজেরা নোট করলে ভালো হয়। এরপরও যদি আপনাদের নোট একদম লাগেই, ব্যবস্থা করা যাবে, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, আর রিয়াদ ভাইয়ের ক্লাস হচ্ছে 9টা 15-তে, আমার ক্লাস কয়টা থেকে হবে? আচ্ছা, আমি এখানে আসলে একটু লিখতে পারছি না, লেখা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি,
আপনাদের রিয়াদ ভাইয়ের যে ক্লাস এখন, রিয়াদ ভাইয়ের ক্লাস হচ্ছে আপনাদের শুরু হচ্ছে 9টা, 9টা হচ্ছে 9টা 15-তে শুরু হচ্ছে আপনাদের ক্লাস। তো 9টা 15-তে যদি শুরু হয়, 9টা 15-তে শুরু হলে আমি আপনাদের ক্লাসটা 8টা থেকে 9টার মধ্যে শেষ করে দিব। কিন্তু আমার ইচ্ছা আছে আরো 15 মিনিট এগিয়ে দিব, 7টা 45 থেকে শুরু করব। 7টা 45 থেকে শুরু করলে আমরা শেষ করে ফেলতে পারবো 9টার একটু আগেই বা 9টার মধ্যে শেষ করে ফেলতে পারবো। এরপর আপনারা এশার নামাজটা পড়ে আপনারা রিয়াদ ভাইয়ের ক্লাসে যদি যুক্ত হয়ে যান, তাহলেই কিন্তু আপনারা মানে ক্লাসটি করতে পারছেন, খুব বেশি একটা অসুবিধা হবে না আমার মনে হয়। ঠিক আছে, অর্থাৎ রিয়াদ ভাই শুরু করছে 9টা 15-তে। হ্যাঁ, রিয়াজ স্যারের ক্লাস শুরু হওয়ার আগেই শেষ করে দিব। হ্যাঁ, রিয়াজ স্যারের ক্লাস শুরু হওয়ার আগেই শেষ করে দিব, আপনাদের ছেড়ে দিব। এটা আমি রিয়াদ ভাইয়ের সাথে কথা বলেই নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আর আমি কোনো প্রশ্ন দেখছি না আপনাদের। ঠিক আছে, আমি মনে হয় যে গ্রামার ব্যাচ নিয়ে আর মনে হয় কথা না বলে আমি একটু লিটারেচার নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, বই সাজেস্টের ব্যাপারে আমি একটা কথাই বলবো, যাদের পড়ার ধৈর্য আছে, বেশি জানতে চান, সত্যিকার অর্থে ভালো করে যারা পড়তে চান, শিখতে চান, আমার মতে আপনারা মাস্টার বইটা ফলো করবেন। তবে আমার কোর্স যারা করবেন তাদের মাস্টার বই থেকে রুল পড়তে হবে না, শুধু ক্লাস করে মাস্টার বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাবে। এক কথা, মাস্টার বই থেকে শুধু আপনি এমসিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যারা মনে করেন যে মাস্টার বইয়ের মধ্যে হচ্ছে যে এমসিকিউ অনেক বেশি, এত এমসিকিউ প্র্যাকটিস করতে চাই না, অনেক সময় লাগে, কষ্ট হয়, তারা অন্য যে কোনো বই একটা ফলো করতে পারেন, যে বইটা হয়তো বা এত মোটা না বা এত বেশি না, আপনি এটা ফলো করতে পারেন। তবে আমার মতে যারা মানে আপনারা নবম গ্রেডের যে চাকরিগুলো আছে, যারা এগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছেন, এই সব চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদের মাস্টার বইটা এনাফ। এই বইটা মোটামুটি এখন পর্যন্ত বাংলাদেশে যে অন্য যে বইগুলো আছে মানে মোটামুটি এগুলো একটু হলে এগিয়ে আছে। তবে অন্য বই পড়লে যে কেউ ক্যাডার হবে না, অন্য বই পড়লে যে কেউ হচ্ছে যে সে পরীক্ষায় ভালো করবে না, বিষয়টা কিন্তু এরকম না। আমি এই জন্য বলছি যে বেশি খাটতে চান সে মাস্টার পড়েন, আর যে খাটতে চান না সে অন্য একটা বই পড়েন। ঠিক আছে, এই অন্য কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমি মনে হয় যে আর এটা নিয়ে একটু কথা না বলি, আমি একটু আপনাদের সাথে একটু লিটারেচার কোর্স নিয়ে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, লিটারেচার কোর্স নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে এইবার যেই বিসিএস পরীক্ষাটা হয়ে গেল, এই বিসিএস পরীক্ষায় লিটারেচার প্রশ্নটা খুবই সহজ হয়েছে, খুবই সহজ। এবং আমার যারা স্টুডেন্ট ছিল তারা অনেকেই হচ্ছে লিটারেচার কোর্সে, আমি 41টা ক্লাস নিয়েছিলাম, তো তারা 10 থেকে 10 পেয়েছে অনেকেই, 9 তো অনেকেই পেয়েছে, তবে 9-10-এর নিচে তেমন কেউ পায় নাই, মানে যারা পড়ে পরীক্ষা দিয়েছে আর কি। লিটারেচার কোর্স মানে এই জন্য আমি বলছি যে অনেকে মনে করে যে এইবার যে সহজ এসেছে শুধু মুখস্থ করে গেলেই হয়তো বা পারবো, আপনি এতে ভাবতে পারেন, কিন্তু আগামী বিসিএস এইরকম সহজে আসবে এই সিউরিটি কিন্তু দেয়া যায় না, কোনোভাবে আপনি সিউরিটি দিতে পারবেন না। এবং ইদানিং দেখা গেল যে এইবার প্রাইমারি পরীক্ষায় প্রায় 4টা লিটারেচার থেকে প্রশ্ন আসছে, কোনো অন্য ধাপের পরীক্ষা 2টা আসছে। তো এই লিটারেচার থেকেও কিন্তু এখন প্রশ্ন আসাটা অনেক কমন হয়ে গেছে। ওই দিন আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, কোন একটা টেকনিক্যাল একটা পোস্ট ছিল, সম্ভবত এটা কোনো একটা মানে যারা ইঞ্জিনিয়ার আর কি, তাদের এরকম একটা পোস্টের একটা পরীক্ষা ছিল, সেখানে লিটারেচার থেকে 8টা প্রশ্ন আসছে লিটারেচার থেকে। তো যারা এই ধরনের পোস্টের দিকে যেতে চান তাদের জন্য লিটারেচার কোর্সটি করাটা এখন কি হয়ে গেছে, বলা যায় যে ফরজ হয়ে গেছে। যদি আপনি না করেন আপনাকে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকতে হবে, কারণ লিটারেচার প্রাইমারিতে ধরেন 2-3টা প্রশ্ন আপনি পারলেন না, ওই 3 মার্ক অনেক কিছু, ওই 3 মার্কের জন্য হয়তো আপনার চাকরি হবে না, অনেক কিছু। তো এই লিটারেচার কোর্সের ব্যাপারে আমি একটু বলি। এখানে আমি বলেছি যে 15 থেকে 10-12 পাওয়া যাবে। এইবারও পরীক্ষাতে 10টা ছিল, 10ই পেয়েছে, 15টা আসলে আমার স্টুডেন্টটা আরো ভালো করতো, আমার এই কনফিডেন্স আছে, কারণ আমি যেভাবে তাদেরকে ধরে শিখেছি। 41টি ক্লাস নিয়েছি আমি, কম না, অনেক ক্লাস নিয়েছি। এবং এই ক্লাসগুলোর মধ্যে আমি একটু বলি যে আমাদের এই কোর্সটি মূলত যারা বিসিএস, প্রাইমারি এবং অন্যান্য চাকরির পরীক্ষা দিবে তাদের জন্য মূলত প্ল্যান করা। এবং এই জায়গাতে আপনি মুখস্থ করার চেয়ে, দেখেন, আপনি যদি শুধুমাত্র মুখস্থ করেন যে ক্রিস্টোফার মার্লো তিনি ডক্টর ফ্রস্টাস লিখেছেন,
কিন্তু আপনি ডক্টর ফ্রস্টাসের ডিটেলস এই বইটার কেন কি গুরুত্ব এটা মানে এটা অবশ্য অনেকের জায়গায় আপনি বলবেন যে অনেকে বলে লিটারেচার নিয়ে এত কিছু জানার কিছু নাই, লিটারেচার রিটেনে কাজে লাগে না, লিটারেচারে এত কিছু জেনে কি হবে। কিন্তু আপনি জানেন লিটারেচারে এমন এমন কোটেশন আছে এগুলো যে আপনার রিটেন পরীক্ষায় ইউজ করতে হবে, এই কোটেশন ইউজ না করলে যে আপনার রিটেন পরীক্ষা ভালো হবে না, আপনি এটা জানেন। আপনি শুধু মুখস্থ করবেন, কিন্তু যখন একটু রাইটার সম্পর্কে জানবেন, যখন জানবেন তখন কিন্তু তাকে কাজে লাগাতে পারবেন। ডক্টর ফ্রস্টাস আপনি পড়লেন, ডক্টর ফ্রস্টাস কি করেছে, সেখানে কি কি চরিত্র ছিল, আপনি যখন গল্প আকারে শুনবেন আপনার মাথায় রাখাটা সহজ হবে। কিন্তু আপনি যদি শুধু মুখস্থ করেন বই পড়ে, আপনার ভালো লাগবে না। আপনাকে শুধু যদি বলে যে শেক্সপিয়রকে বার্ড অফ অ্যাভন বলা হয়, আপনাকে মানে শেক্সপিয়রকে বার্ড অফ অ্যাভন বলা হয়। আর আমি ধরেন যে আপনাদের এই লিটারেচার কোর্সে আমি একটা বিষয় দেখাই আপনাদেরকে, যে যখন আমি শেক্সপিয়রকে নিয়ে পড়াবো, আমি যদি একটু দেখাই দেই আপনাদের, তাহলে হয়তো বা এই বিষয়গুলো ফিল করতে পারবেন। এই কথাগুলো আসলে কেউ কাউকে গুছিয়ে বলে না। হ্যাঁ, একটু দেখাই। ধরেন এই শেক্সপিয়রকে নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, তার এখানে কোটেশন আছে, তার সম্পর্কে একটু জানলাম। এই যে দেখেন ম্যাপ, এই ম্যাপের মধ্যে এই যে আমি দেখিয়েছি যে এইটা হচ্ছে লন্ডন, এই লন্ডন থেকে অনেক দূরে এই যে স্টার্টফোর্ড অ্যাভন নামের একটা জায়গা আছে, এই স্টার্টফোর্ড অ্যাভন নামের একটা জায়গা আছে, এই জায়গাতে হচ্ছে শেক্সপিয়রের মানে জন্ম। এখন এগুলো আপনি জানার পরে যখন আপনি আরো কিছু ছবি দেখবেন শেক্সপিয়রের, যখন আপনাকে আমি শেক্সপিয়রের বার্ড অফ অ্যাভনের কিছু ছবি দেখাবো, আপনাকে যখন সেই বার্ড অফ অ্যাভনের যে নদীটা আছে, যে নদীর পাশ দিয়ে মানে শেক্সপিয়রের বাড়ির পাশ দিয়ে যে নদীটা চলে গেছে, হ্যাঁ, আপনি যখন এগুলো সবকিছু দেখবেন যে অ্যাভন নদীটা কিরকম দেখতে, আপনার মাথায় থাকবে, আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি আমার কাছে যেরকম সিনেমা দেখছেন আপনার কাছে এরকম ফিল হবে। আপনি হেমলেট থেকে প্রশ্ন আসতে পারে যে হেমলেটের যে প্রেমিকা ছিল অফেলিয়া, সে অফেলিয়া কিভাবে মারা গেছে, আপনি মুখস্থ করার চেয়ে আপনাকে যদি আমি একটু দেখাই, একটা ভিডিও ক্লিপে যদি দেখাই যে সে বিষ পানে মারা গেছে, কেন মারা গেছে, আপনি যখন সব রিজন গুলো বুঝবেন, ওই পরীক্ষার প্রশ্ন আপনাকে মুখস্থ করে আনসার লিখতে হবে না, আপনি এমনি লিখতে পারবেন, আপনি একদম এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, মানে বিষয়গুলো হচ্ছে এরকমের। জেনে পড়া, মাথায় ইমেজ তৈরি করা, মাথায় সিনেমা তৈরি করা, যে হ্যাঁ এই বিষয়টা এরকম, ঘটনাটা এরকম, এইভাবে আমাকে পড়তে হবে। তো এরকম ভাবে যখন আপনি সামনের দিকে যেতে থাকবেন, তখন আপনি দেখবেন একটা সময় যে এই যে শেক্সপিয়র যে তার যেখানে তিনি নাটক দেখিয়েছিলেন, হ্যাঁ, এই যে এখানে আমরা যেটা দেখছি যে তার সবগুলো নাটক, হ্যাঁ, কোথায় গ্লোব থিয়েটারে হচ্ছে শেক্সপিয়র নাটকগুলো বেশি মঞ্চস্থ হয়েছে। এই যে গ্লোব থিয়েটার, যিনি পরে গ্লোব থিয়েটারের মালিকও হয়ে গিয়েছিলেন, এই গ্লোব থিয়েটার যখন আপনি দেখবেন, আপনি যখন সেই গ্লোব থিয়েটারের বিস্তারিত জানবেন, 5X প্লে কি আপনি যখন জানবেন, আপনি যখন এগুলো বুঝে পড়ে যে সলিলিও কি যে মনোলগ কি, আপনি যখন এগুলো যখন আপনাকে বুঝিয়ে আমি পড়াবো, হ্যাঁ, আপনি একটা সময় মানে এগুলো এমনি মনে রাখতে পারবেন। ধরেন আপনাকে যদি আমি বলি যে সলিলিও কি, যেমন স্টেজের মধ্যে এরকম একটা চরিত্র দাঁড়িয়ে আছে, সে নিজের সাথে কথা বলছে, আমি কি করলাম, আমার ভুলটা কি হলো, আমার তো সব আমি ঠিকঠাকই করেছিলাম। মঞ্চে এসে একজন নিজের সাথে নিজে কথা বলছে, কিন্তু এমন ভাবে কথা বলছে যে সামনে সবাই শুনতে পাচ্ছে, দর্শক যারা অডিয়েন্স আছে সবাই শুনতে পাচ্ছে। এই ধরনের যেই ধরনের কথা আছে, এই ধরনের কথাগুলোকে বলা হয় সলিলোকুই। আপনি যখন এটা বুঝবেন, শেক্সপিয়র তার লেখায় প্রচুর এটা ব্যবহার করেছে, আপনার এটা মাথা থেকে জীবনে যাবে না। আপনি যখন এরকম বুঝে পড়বেন, ভাই আপনাকে মুখস্থ করতে হবে না তো, আপনি কেন মুখস্থ করবেন? অনেকে মনে করে লিটারেচার পড়া মানেই মনে হয় যে শুধু মুখস্থ করলাম, হ্যাঁ, মুখস্থ করলেই মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, এগুলো একদম ধরে এই বিষয়গুলো একদম ধরে আপনাদেরকে এগুলো একটার পর একটা করে আমি কি করব, পড়াবো, একটার পর একটা এগুলো আমি পড়াবো, সবকিছু পড়াবো। হ্যাঁ, এই যে ড্রামাটিক মনোলগ কি, হ্যাঁ, এগুলো ধরে আপনাদেরকে এক একটা জিনিসকে আমি কি করব, বুঝাবো। এরপর আরো আছে যেমন দেখেন শেক্সপিয়রের আমরা এই যে তার ট্রাজেডি গুলো থেকে বেশি প্রশ্ন হয়, আমরা এগুলো একদম ধরে পড়বো, একদম সবকিছু ধরে এগুলোকে আমরা শেষ করব। তো আমি যে কথাটা আসলে বলতে চাই যে আমাদের এই যে লিটারেচারের কোর্স আমরা যেটা সাজিয়েছি, এখানে আমরা এইভাবে গল্প আকারে বিভিন্ন ছবির ব্যবহারের মাধ্যমে, বিভিন্ন বইয়ের ছবির মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে এত সুন্দর করে শিখবো যে আপনার মাথায় শুধু ইংলিশ সাহিত্য না, গ্রিক লিটারেচার এবং হচ্ছে এটার সাথে রিলেটেড যত কবি সাহিত্যিক যারা আছেন, একদম সেই হচ্ছে
আমরা একদম নোবেল পুরস্কার পাওয়া থেকে ধরে আমাদের ভারতীয় রাইটারদের থেকে ধরে যারা গুরুত্বপূর্ণ রাইটার ছিল প্রত্যেকটা যুগে আমরা সবাইকে নিয়ে কথা বলবো। আপনাকে যখন আমি জন মিল্টন পড়াবো, প্যারাডাইস লস্ট পড়াবো, প্যারাডাইস রিগেন্ড আমি যখন আপনাকে পড়াবো, আপনাকে যখন আমি হচ্ছে স্যামুয়েল টেলর কলরিজের যখন আমি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার পড়াবো, আপনার মাথায় এগুলো থেকে যাবে ভাই, আপনাকে মুখস্থ করতে হবে না, ট্রাস্ট মি, মুখস্থ করতে হবে না। এবং আপনি এইভাবে এই পুরো জায়গাটা থেকে আপনি এমন একটা সাপোর্ট পাবেন যে আপনি বিসিএস এর প্রস্তুতি অ্যাকচুয়ালি কিভাবে নেওয়া দরকার, আপনি এরকমের একটা মানে মানসিক কনফিডেন্স আপনি কিন্তু এই কোর্স থেকে আপনি পেয়ে যাবেন। তো আপনারা যারা এগুলোর হচ্ছে ডেমো ক্লাস দেখতে চান, আমার পেজে যদি আপনারা আমাকে একটু নক করেন, আমার পেজে একটু নক করলে আমি ডেমো ক্লাসগুলি দিব। আমি এর আগে গ্রামারের হচ্ছে ডেমো ক্লাস, লিটারেচারের যে পেইড ব্যাচের যে ক্লাসগুলি আছে, আমি কিছু ক্লাস দিব, আপনারা দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ একজন টিচারের কাছে পড়বেন, টাকাটা বড় ব্যাপার না, যে সময়টা দিবেন। একটা কোর্সে ভর্তি আপনি সময় দিলেন, কিন্তু দেখা গেল যে সেই সময়ও কি হলো না, সেই সময় হয়তোবা ইফেক্টিভ কিছু আপনাকে দিল না, আপনার তো জীবন নষ্ট। ওই একটা বছর আর পাবেন না আপনি, ওই একটা বিসিএস আপনার মিস হবে। এই জন্য মানে এই যে ইংলিশ লিটারেচারে যে 15টা মার্ক, এটা হচ্ছে একটা বোনাস মার্ক আমি বলি। এটা খুব সহজে পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়, যদি একটু শুনতে হয়। লিটারেচার কোর্সে আপনাকে কিছু মুখস্থ করতে হবে না, সহজে কিছু না, আপনি শুধু পড়ে যাবেন, রিভিশনে রাখবেন এবং এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন। আমি যদিও এবার লিটারেচার কোর্সে এমসিকিউ অ্যাড করছি, অনেক এমসিকিউ প্র্যাকটিস করাবো। এইভাবে আপনাদের একটা ওভারঅল আপনাদের প্রিপারেশন হবে। হ্যাঁ, ওকে, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই যে আপনারা আসলে কিছু জানতে চান কিনা আমার কাছে, জানার থাকলে একটু বলবেন। স্যার লিটারেচার ক্লাস করে নিজেকে এখন কবি কবি লাগতেছে, অনেক সুন্দর করে বুঝা স্যার। আচ্ছা ভাই, চেষ্টা করি হ্যাঁ আপনাদের জন্য কত সহজ করা যায়। হ্যাঁ, ওকে। অগ্রদূত বইটি কেমন ভাই? আমি বাংলার জন্য খুব মানে বলতে পারবো না আসলে, আমি এগুলো ঘেটে দেখি নাই। আচ্ছা আচ্ছা, ইংলিশের জন্য কোনো, আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলছেন আপনাদের সাথে। ওকে, আমি মনে হয় আর তেমন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনাদের মনে হয় আর তেমন কিছু জানার নাই, আপনাদের মনে হয় তেমন কিছু জানার নাই, জানার থাকলে আমাকে বলতে পারেন। ট্রান্সলেশন শিখাবেন কি স্যার? ট্রান্সলেশন আমি বলি, আমার একটা সামনে রিটেন কোর্স আসবে, এটা আমি হচ্ছে অগাস্টে শেখাবো। বিশেষ করে যারা ব্যাংকের পরীক্ষা দিবেন, আপনাদের হচ্ছে ট্রান্সলেশন, আপনাদের এখানে যেটা যেটা শেখাবো সেটা হচ্ছে ট্রান্সলেশন শেখাবো, তারপরে হচ্ছে রিট্রান্সলেশন শেখাবো, এবং ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে অনেকগুলো টপিকে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর আপনি কিভাবে পড়বেন, কিভাবে এগুলো প্র্যাকটিস করা যায়, কিভাবে আপনি কন্টেন্টগুলো গোছাবেন, ইনফরমেশনগুলো গোছাবেন, এই রিলেটেড আপনাদেরকে আমি একটা কোর্সে এই বিষয়গুলো শেষ করে দিব। এটা হয়তো আমরা অগাস্টে শুরু করতে পারি আর কি, অগাস্টের দিয়ে মানে শুরুর দিকে বা মাঝামাঝি একটা সময়ে আমরা ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, মাঝে মাঝে ফ্রি হ্যান্ড রাইটিং নিলে ভালো হয়। ফ্রি হ্যান্ড রাইটিং এর ভাই যখন কোর্স শুরু করব, যখন যেটা করি তখন সেটা নিয়ে আসলে আপনাদের সামনে আসি। এখন যেহেতু প্রিলি লিটারেচার নিয়ে আছে, এটা নিয়ে কথা বলছি, সামনে রিটেন নিয়ে আরো কথা হবে, ট্রান্সলেশন কিভাবে সহজে করা যায় ইনশাল্লাহ চেষ্টা করব। আর ট্রান্সলেশন কোর্সেরও ফি অনেক বেশি হবে না, খুব অল্প ফি এর মধ্যে আমি খুব ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ক্লাস কয় ঘন্টা নিব? ক্লাস বলেছে আপু 1 ঘন্টা, একটু একটু বেশি হইতে পারে আর কি। আচ্ছা, আমি ফি এর ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন, আমি ফি এর ব্যাপারে একটা কথা বলি। আমার ফি এর ব্যাপার হচ্ছে, আমি ছোট্ট করে একটু বুঝাই বলি আপনাদেরকে, তাহলে হয়তো বা জিনিসটা বুঝতে সুবিধা হবে। ফি এর ব্যাপারটা হচ্ছে, যারা আমার শুধু গ্রামার কোর্স করবেন তাদেরকে 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, শুধু গ্রামার কোর্স। যারা শুধু লিটারেচার কোর্স করবেন তাদের প্রায় 700 টাকা দিতে হবে, 700 টাকা ফ্রি। এবং এখানে গ্রামারের ক্লাস হচ্ছে 120+ ক্লাস হবে, আর হচ্ছে লিটারেচারে আমাদের ক্লাসের সংখ্যা হবে প্রায় 40+। হ্যাঁ, একটু বাড়তেও পারে, কারণ এইবার শুধু পড়াবো না, সাথে এমসিকিউ গুলো আপনাদেরকে একটু পড়াবো আর কি। তো এখানে প্রায় 40+ ক্লাস হয়তো বা হবে।
তো এই দুইটা মিলে 1700 টাকা আসে। তো যারা আলাদা আলাদা ভাবে ভর্তি হবে তাদেরকে 1700 এইভাবে ভর্তি হতে হবে। বাট একসাথে যদি কেউ ভর্তি হয়ে যায় তাহলে তাদের জন্য আমরা একটু এখানে ডিসকাউন্ট রেখেছি। একসাথে যেহেতু ভর্তি হবে আমরা তাদের একটু সম্মানে আমরা কি করেছি 1500 টাকা করেছি। যদি কেউ দুইটা কোর্স একসাথে করে তাহলে সে 1500 টাকায় ভর্তি হতে পারবে এবং এই কোর্স ফি চেঞ্জ হবে না, মানে সামনেও বাড়বে না আর কমবেও না। আমি আর রিয়াদ ভাই যতদিন এইভাবে আপনাদেরকে পড়াবো আমরা কোর্স ফি আর বাড়াবো না আর কমাবো না, এইভাবেই থাকবে। আগের মতোই আমি কোর্স ফিটা রেখেছি, শুধু গ্রামারে এখানে একটু বেড়ে গেছে। গ্রামার যেহেতু ওখানে কিছু মানে কন্টেন্টও বেড়ে গেছে, একটু একটু বেড়েছে। লিটারেচার কোর্সেও ঠিক সেম। বাট দুইটা একসাথে কিন্তু ভর্তি হলে আপনি কিন্তু লিটারেচার কোর্সে 500 টাকাই পাচ্ছেন, আগের মতো 500 টাকাই পাচ্ছেন, ঠিক আছে। তো দুইটাই ভর্তি হলে 1500 টাকা নিব। আর যে আলাদা আলাদা ভর্তি হতে পারেন সে আলাদা আলাদা ভর্তি হবেন, কোনো সমস্যা নাই। এখন যারা লিটারেচার কোর্সে ভর্তি হচ্ছে তাদেরকে 46 এর 41টা ক্লাস দিয়ে দিচ্ছি। তারা এই 41টা ক্লাস একবার শুনলে তাদের মোটামুটি সব ধারণা হয়ে যাবে, কারণ এই ক্লাসগুলো শুধু গল্প শোনার ক্লাস। এগুলো হয়ে গেলে তারপর আমি সেপ্টেম্বর থেকে আবার লিটারেচারের নতুন কোর্স শুরু হবে। তখন তারা আবার এই ক্লাসগুলি করবে বলতে শুধু শুনবে, তাদের পরীক্ষা ভালো হয়ে যাবে। লিটারেচারে তাকে আর তেমন কোনো কষ্ট করতে হবে না। কোটেশন গুলো কোন কবিতা থেকে আসছে, কিভাবে আসছে, কোটেশন দিয়ে কি বুঝিয়েছে, কিভাবে কি হয়েছে, সব বুঝায় ক্লাসে পড়াবো, গল্পের আকারে মনে থাকবে। আপনাকে মুখস্থ করতে হবে না যে ওই যে ওয়েস্ট ওয়াইন্ড লিখেছেন পার্সি বিশি শেলি, মুখস্থ করতে হবে না। ওই ওয়েস্ট ওয়াইন্ড শেলি পড়লেই মনে হয় ওয়েস্ট ওয়াইন্ড ওই লিখবে, মানে ওনাকেই লিখতে হবে, ঠিক আছে। যখন ওনার সম্পর্কে আপনি জানবেন আপনি এগুলো ফিল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। এক্সাম নিব, সব পরীক্ষার এক্সাম হবে, হ্যাঁ। আমি নিয়মিত এক্সাম নেই, এটা কোনো ছাড় নাই। ওকে, আচ্ছা, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আমি আর তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না। আমি সব বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। যারা ভর্তি হতে চান আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01917347710 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, অথবা আমাকে আপনারা ফোন করতে পারেন। যদি কোনো বিষয় আপনার জানার থাকে, জেনে নিতে চান, ইনশাল্লাহ আমাকে বলবেন, আপনাদের পাশে আছি, ঠিক আছে। আপনাদেরকে শুধু লাস্ট একটা কথাই বলবো, আপনাদের বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করছি, আপনারা কেউ ঠকবেন না, ট্রাস্ট করেন। আমি রিয়াদ ভাই আপনাদেরকে কখনোই ঠকাবো না, আমরা কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে আমরা কখনো কিছু করব না। আমরা যতদিন আছি আপনাদের, যতক্ষণ আপনাদেরকে মানে এগিয়ে যেতে সাহায্য করতে পারবো, ইফেক্টিভলি কিছু একটা দিতে পারবো, ততদিন পর্যন্ত থাকবো। আর যখন মনে হবে যে না আমাকে দিয়ে হচ্ছে না, ভাই সব বন্ধ করে চলে যাব, দরকার নাই। কিন্তু বিশ্বাস রাখতে পারেন যে কোনদিন ঠকাবো না। আমি জানি যে আপনি এই জিনিসগুলো করলে আপনি অবশ্যই ভালো করবেন। এইবার পরীক্ষাতে বিসিএস এ আমার অনেক স্টুডেন্ট হচ্ছে 25, 26, 27 মার্ক পেয়েছে, তারা ইংলিশে অনেকেই পেয়েছে। এবং আমি মনে করি যে 25+ হচ্ছে ইংলিশে মার্ক হচ্ছে যথেষ্ট, অনেক ভালো মার্ক। এটা আরো বেড়ে যাবে, কারণ এই যে এইবার কোর্সে যখন তারা আরেকবার রিভিশন করবে এটা আরো বেড়ে যাবে, এটা প্রায় 30 কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, তো চেষ্টা করলে সম্ভব, ঠিক আছে, চেষ্টা করলে সম্ভব। আপনারা আমাকে নক দিবেন ইনশাল্লাহ। আমি আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাকে একটু প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই বলবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমার মনে হয় আমরা তাহলে শেষ করতে পারি আজকে। আমার ইচ্ছে ছিল যে সিকোয়েন্স অফ টেন্স টপিকটা আপনাদেরকে আজকে একটু পড়াবো, কিন্তু আসলে মনে হয় আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি। আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আজকে তাহলে পড়ানো গেল না। আমি দেখি আরেকদিন একটা ফ্রি ক্লাসে এসে সিকোয়েন্স অফ টেন্সের টপিকটা আমি ইনশাল্লাহ পড়িয়ে দিব আপনাদের। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় শেষ করি আজকে, হ্যাঁ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।